দেখি রেশমা ফাঁসি দিয়ে মরে আছে। তার জিভ 8 থেকে 10 ইঞ্চি বেরিয়ে আছে। ঠিক চোখ দুটিও বেরিয়ে পড়ার মতো অবস্থা। মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে রেশমা। আলো পড়তে ঝলসে উঠল চোখ। অন্ধকারে কুকুর বিড়ালের চোখ যেমন জ্বলে ওঠে ঠিক তেমনই মনে হলো। আশ্চর্য হলাম, মানুষের চোখ অন্ধকারে জ্বলতে দেখি, তার উপর মৃত মানুষ। আগেও কয়েকটি ফাঁসির লাশ আমি দেখেছি, কিন্তু কারো জিভ এবং চোখ এত বেশি যে বেরিয়ে থাকে তা আমি কখনো দেখিনি বা শুনিনি। নমস্কার, আমি আছি তোমাদের সঙ্গে অর্ণব। আজকের একটা খুব ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আমি চলে এসেছি। আজকের গল্প হলো নীলকুঠির হ্রদ। চলো তোমাদের গল্পটা শোনাই। আমার অন্যতম শখ হচ্ছে পাখি শিকার। সময় এবং সুযোগ পেলেই আমি পাখি শিকার করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে শীত আসলে তো কোনো কথাই নেই। প্রতিদিন শিকারে বের হওয়া আমার চাই। চাকরি হওয়ার পর থেকে হাতে বন্দুক ধরা তেমন একটা সুযোগ আর আমার হয়ে ওঠে না। কর্মস্থল শহরে বলে শিকারে যাওয়ার সুযোগ পাচ্ছি না। তো কিছুদিন আগেই শিকারের নেশা আমার মাথা চড়া দিয়ে উঠতেই ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে এলাম। বাড়ি এসে প্রথমে হাত মুখ ধুয়ে খেয়ে নিয়ে বিশ্রাম নিয়ে ভাবতে থাকলাম কোথায় শিকারে যাওয়া যায়। তারপর হঠাৎ মনে পড়ল ঐতিহাসিক নীলকুঠি হ্রদের কথা। জয়ন্তিয়া নামক স্থানে অবস্থিত নীলকুঠি হ্রদ। আমাদের বাড়ি থেকে 3-4 ঘন্টার পথ জয়ন্তিয়া। বাড়ি থেকে রিকশায় 6 কিমি পথ গেলে সামনে পড়ে পাহাড়। সেখান থেকে নেমে বাকি পথ হেঁটে যেতে হয়। যানবাহন চলার উপযোগী রাস্তা এখনও তৈরি হয়নি, তাই একমাত্র পায়ে হেঁটে পাহাড়ি পথ বেয়ে পাইন বন পেরিয়ে যেতে হয় নীলকুঠি হ্রদে। প্রচণ্ড শীতে মানুষ সরোবর থেকে অনেক পাখি সেখানে আসে। শিকারের জন্য উত্তম স্থান জয়ন্তিয়া। এত দূর পথ একা যাওয়া আমাদের পক্ষে ঠিক সম্ভব নয়। তাই ভাবছি আমার ছোট মামাকে সাথে নিলেই বা কেমন হয়। মামা বেকার মানুষ, প্রস্তাব দিলে নিশ্চয়ই রাজি হবে। সেদিন কাজের ছেলে মাসুদকে পাঠালাম মামার কাছে। খবর পেয়ে মামা সঙ্গে সঙ্গে চলে এলেন। খুলে বললাম আমার পাখি শিকারের পরিকল্পনাটা। আমার চেয়ে বয়সে সামান্য বড় আমার মামা, প্রায় বন্ধুর মতো সম্পর্ক। আমার প্রস্তাবে তিনি সঙ্গে সঙ্গে রাজি হলেন। পাখির মাংস আমাদের দুজনেরই খুব প্রিয় খাবার, তাই বোধহয় মামা লোভ ঠিক সামলাতে পারলেন না। বিশেষ করে পানকৌটি বালি হাঁসের মাংসের স্বাদের কথা মনে হলে তো আমার জিভ থেকে পানি গড়িয়ে আসে। ভীষণ সুস্বাদু সেই পাখির মাংস। ছোট মামাকে একবার খাওয়ানোর পর থেকে তিনিও পানকৌটির মাংসের প্রতি বড় দুর্বল হয়ে পড়েছেন। দুজনে মিলে ঠিক করলাম কাল ভোর রাতে নীলকুঠি হ্রদের উদ্দেশ্যে যাত্রা করব। সাথে মাসুদকেও নিয়ে যাব। পরিকল্পনা মোতাবেক জিনিসপত্র গুছিয়ে রাখলাম। খাবার হিসাবে থাকবে ভুনি খিচুড়ি, ফ্লাক্স ভর্তি চা, বিস্কুট, চিড়া ও কলা। টুকিটাকি জিনিসের মধ্যে ছুরি, টর্চ, ম্যাচ, মোম, বড় প্লাস্টিক, সিট ও বাড়তি জামা কাপড়। দূরের পথ, কখন কি প্রয়োজন পড়ে বলা যায় না, তাই ইচ্ছে করে বাড়তি জিনিস সঙ্গে নিচ্ছি। ভোর রাতে আমরা 3 জন ঘুম থেকে উঠে নীলকুঠি হ্রদে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ভীষণ ঠান্ডা, পৌষ মাসের মাঝামাঝি সময় তখন। আমি আর মামা গায়ে লঙ্কর চাপিয়ে মাথায় ক্যাপ লাগিয়ে শীত ঠেকিয়েছি। রিকশায় চড়ে পাহাড়ি এলাকা পর্যন্ত গিয়ে নেমে পড়লাম। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে বাকি পথ। মাসুদের মাথায় মালামাল আর বন্দুক চাপিয়ে দিয়ে 3 জন দ্রুত হাঁটতে লাগলাম। কুয়াশায় ঠিকমতো পথও আমাদের দেখা যাচ্ছে না। বিশেষ করে এই পথ আমার এবং মামার কাছে একেবারে নতুন, তবে মাসুদ পথটা চেনে। শীতে হাত পা ঠকঠক করে কাঁপছে, তার ওপর পাহাড়ি পথ। হাঁটতে যে কতটা কষ্ট তা তোমাদের বোঝানো যাবে না। যতই কষ্ট হোক নীলকুঠি আমাদের যেতেই হবে, এটা আমাদের প্রতিজ্ঞা। ভালো মতো হাঁটতে পারলে ঘন্টা 3-এর ভেতরে গন্তব্যে পৌঁছানো যাবে। তাড়াতাড়ি পৌঁছতে পারলে খুবই ভালো, কারণ পাখি শিকারের উপযুক্ত সময় সকাল এবং
বিকালের শেষ দিকটা। শিশির ভেজা পাহাড়ি পথে হাঁটতে গিয়ে পা পিছলে পড়ার উপক্রম হলো কয়েকবার। মামা তো একেবারে পড়েই গিয়েছিলেন। আমি না ধরলে হয়তো হাত পা মারাত্মকভাবে কেটে যেত। ধরে ফেলা সত্ত্বেও সামান্য কেটে গেছে হাত। টের পেলাম মামার বিরক্তি ধরে গেছে, কিন্তু আমার ভালোই লাগছে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব লাগছে। ঘাসের উপর শিশির বিন্দু মুক্তোর মতো মনে হচ্ছে। ইতিমধ্যে আকাশ ফর্সা হতে শুরু করছে। পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় অপূর্ব লাগছে। গাছে গাছে ঘুঘু পাখি চুপচাপ বসে আছে। ইচ্ছে করলে শিকার করতে পারি, কিন্তু না, তাতে অযথা সময় নষ্ট করব না। হাঁটতে হাঁটতে ঘেমে গেছি আমরা। প্রায় ঘন্টা দেড়েক হাঁটা হলো। আর কিছুক্ষণ হাঁটলে পাইন বনে পৌঁছে যাব। পাইন বনের পরেই আমাদের গন্তব্যস্থল জয়ন্তী আর নীলকুঠি হ্রদ। মামাকে বেশি ক্লান্ত মনে হচ্ছে আমার। পথে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। এক সময় পাহাড় থেকে পাইন বন চোখে পড়ল। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। মাসুদ বলল, আর অল্প একটু হাঁটলেই আমরা বনে পৌঁছে যাব। বনের উঁচু গাছপালাগুলো দেখো না, স্পষ্ট দেখা যাচ্ছে। ইতিমধ্যে পূর্ব আকাশে সূর্য অনেকটা ওপরে উঠে এসেছে। পাহাড় পেরিয়ে আমরা বনে পা দিয়েছি। টুপটাপ শিশির পড়ছে পাইন পাতা থেকে। সমস্ত শরীর ভিজে গেছে আমাদের। আগে কখনো আমি পাইন গাছ দেখিনি। চিকন পাতা ও শাখাযুক্ত এই গাছ দেখতে বড় অপূর্ব। তার উপর সারি দিয়ে লাগানো গাছ। কৃত্রিম বন সারি দেখলেই বোঝা যায়। বনের মাঝেই ছোট ঘাসে ভর্তি। ঘাস মারে হেঁটে যাচ্ছে আমরা। শিশিরে আমাদের শরীর ভিজে যাওয়াতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর অবশেষে আমরা হ্রদের তীরে পৌঁছালাম। বিশাল হ্রদ, পরিষ্কার টলটলে নীল পানি। হ্রদের দুতীরে ছোট বড় দেবদারু গাছ দাঁড়িয়ে। মাঝে মধ্যে অবশ্য দু একটা শাল গাছও চোখে পড়েছে। ভীষণ পছন্দ হলো আমার হ্রদের এলাকা। কী যে মনোরম দৃশ্য। চারদিকে ভালো করে তাকালাম। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, তবে অনেক দূরে একটা পোড়াবাড়ি দেখতে পেলাম। শোনা যায় ব্রিটিশ শাসন আমলে এখানে ইংরেজদের কুঠি ছিল। নীল চাষ হতো এই এলাকার আশেপাশে। সেই থেকে নীলকুঠি নামে পরিচিত এই হ্রদ। বর্তমানে লোকজনের তেমন আসা যাওয়া এখানে নেই, তবে শুনেছি মাঝে মাঝে শুধু জেলেরা এখানে মাছ ধরতে আসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 8টা বাজে। মাসুদকে হুকুম করলাম নাস্তা দিতে। নাস্তা খেয়ে হ্রদ থেকে পেট পুরে পানি খেলাম। পানি ভীষণ ঠান্ডা, খেতে মিষ্টি লাগলো। খেয়ে দিয়ে বন্দুক হাতে নিলাম। ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি পানির ওপর ভাসছে। তীরে বড় আকৃতির সারস পাখির দল হেঁটে হেঁটে পোকামাকড় খাচ্ছে। পানকৌটি লতাগুলোর ওপর বসে রোদ পোহাচ্ছে। শত শত পানকৌটি পাখি, যার জন্য এত দূর পথ পেরিয়ে শিকার করতে আসা, তাদের দেখে আমার মনটা বড় ভরে উঠল। সিদ্ধান্ত নিলাম আমরা প্রথমে শুধু পানকৌটি শিকার করব। সময় পেলে পরে অন্য সব পাখি মারব। সমস্যা হলো পানকৌটিরা এলোমেলোভাবে বিচরণ করছে। অন্য সব পাখির মতো এরা কিন্তু দলবদ্ধভাবে থাকছে না। অল্প দূরে কচুরি পানার উপর একটা পানকৌটি বসে আছে। প্রথমে টার্গেট নিয়ে গুলি ছুড়লাম। ব্যর্থ হলো নিশানা। পাখিটি উড়ে গেল। সামান্য এগিয়ে দেখলাম 12-14টি সারসের দল তীরে পোকামাকড় খাচ্ছে। মামা ইশারায় দিলেন আমাকে নিশানা নেওয়ার জন্য। নিশানা ঠিক করে টিগারে আমি চাপ দিলাম। বড় একটা সারস গুলিবদ্ধ হয়ে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। মাসুদ আর মামা সারসটি জবাই করে থলের মধ্যে তুলে রাখলো। হ্রদের উত্তর পশ্চিম কোণে দুটি পানকৌড়ি রোদ পোহাচ্ছে দেখে এগিয়ে গেলাম। সতর্কতার সাথে নিশানা নিয়ে ট্রিগারে হাত রাখলাম। গুলি এবারও ব্যর্থ হলো। এত সাবধান হওয়া সত্ত্বেও পানকৌড়িটির গায়ে গুলি লাগাতে পারিনি আমি। পানকৌড়িগুলো ভীষণ চালাক, এদের শিকার করাটা খুব কঠিন ব্যাপার। প্রায় 1 কিলোমিটার হেঁটে হ্রদের অন্য তীরে গিয়ে দেখতে পেলাম কয়েকটি পানকৌটি পানিতে ডুব দিচ্ছে। আর দেরি না করে নিশানা দিয়ে ট্রিগারে চাপ দিলাম। চমৎকার, এইবারে গুলি পাখির ডানায় গিয়ে লেগেছে। অনেকক্ষণ চেষ্টা করেও মাত্র 3টি পানকৌটি, 2টি সারস, 2টি বলিহার শিকার করলাম। মাসুদকে আমরা জিনিসপত্র পাড়া দিতে হ্রদের অন্য তীরে রেখে এসেছি। দুপুর 2টো বাজে, তাই এখনকার মতো শিকার থামিয়ে মাসুদের কাছে ফিরে আসছি। খেয়ে বিশ্রাম নেব কিছুক্ষণ, তারপর আবার বিকালে বের হব। দুজনে গল্প করতে করতে হাঁটছি। এমন সময় 17 থেকে 18 বছরের একটা যুবতী মেয়ে আমাদের সামনে এসে পড়ল।
সকাল থেকে কোনো লোকজন তেমন দেখিনি। এই প্রথম একজন মানুষের সাক্ষাৎ পেলাম। মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তা তোমার বাড়ি কোথায় গো? আঙুল দিয়ে ইশারায় অদূরে পোড়া বাড়িটাকে দেখে পড়ল, ওই যে গো, ওই যে আমার বাড়ি ওখানে। আবার জিজ্ঞাসা করলাম, আর কে আছে তোমার সাথে? জবাব না দিয়ে মেয়েটি খিলখিল করে হেসে উঠল। মামা যুবতীর নাম জানতে চাইলেন। বিষণ্ণ হেসে আস্তে করে জবাব দিল, রেশমা গো রেশমা, আমার নাম রেশমা। রেশমার শরীরের বর্ণ কুচকুচে কালো, উস্কো খুস্কো চুল, পরনে সাদা ময়লা কাপড় দেখে বোঝা যায় গরিবের সন্তান। মামা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এমন মেয়েটির দিকে, যেন মনে হচ্ছে আগে কখনো তে মেয়ে দেখেনি। রেশমা তাকানোর ভঙ্গি দেখে আমার শরীর শিরশির করে উঠল। কেন জানি না আমার বড় অসহ্য হতে লাগলো। যাই হোক, আমরা অযথা সময় নষ্ট না করে হাঁটতে লাগলাম। রেশমা আমাদের বিপরীত দিকে হেঁটে চলে গেল। মামাকে বললাম, এর দিকে তাহলে লোকজন বসবাস করে, কি বলো মামা? মেয়েটিকে দেখে তাই তো মনে হচ্ছে। আমরা মাসুদের কাছে ফিরে এসেছি। সে ঘাসের ওপর শুয়ে ঘুমোচ্ছে। তাকে ঘুম থেকে জাগিয়ে আমরা হ্রদে নেমে গোসল করলাম। প্রচণ্ড শীতের মধ্যেও মামা কিছুক্ষণ সাঁতার কাটল। গোসল সেরে ভুনে খিচুড়ি খেতে বসলাম তিনজন মিলে। খাওয়া দাওয়া আধা হয়েছে। ঠিক এমন সময় আমাদের পিছনের গাছের আড়াল থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। চমকে উঠলাম আমরা। মামা বললেন, এ যেন মেয়েদের হাসি মনে হচ্ছে না? মাসুদ বলল, এর আগেও আমি একবার এমন হাসি শুনতে পেয়েছি, কিন্তু কাউকে তেমন দেখতে পাইনি গো। ভালো মতো চারদিকটা খোঁজ করলাম, কিন্তু কোথা থেকে যে হাসির শব্দ এলো তা বের করতে পারলাম না। আমরা হয়তো আশেপাশে কেউ ঘোরাফেরা করছে। যাকগে, সেটা নিয়ে আমরা তেমন মাথা ঘামাইনি তখন। বাকি খিচুড়িটুকু খেয়ে মাসুদকে বললাম,